নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি আজকে তোমাদের পুরনো দিনের মাছি এই গল্পের শেষ পর্বটা শোনাতে চলেছি। তার আগে দ্বিতীয় পর্ব আর প্রথম পর্ব যারা যারা শোনোনি, গল্পটা একবার শুনে নিও, তাহলে শেষ পর্বটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আর আমি দ্বিতীয় পর্বের কিছুটা একটু তোমাদের শোনাচ্ছি, তারপরে শেষ পর্বটা শুরু করব। রুমকা বলল, তখনই দোকানের ভেতর দিকে মেঝেতে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা আমার নজরে পড়ল। এরপর থেকে আমরা শেষ পর্বটা শুরু করব। চলো। রুমকা দম নেবার জন্য একটু থামতেই আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কিসের খাঁচা রুমকা? রুমকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না, তবে তার ভেতরে কিছু একটা ছিল, কারণ সেটা নড়ছিল। খাঁচার ফাঁক ফোকর দিয়ে বোধহয় মাথা বাড়াচ্ছিল, ফলে কালো কাপড়টা বারবার এদিক ওদিক উঁচু হয়ে উঠছিল। খাঁচার ভেতর থেকে একটা ফোঁস ফোঁস শব্দ আর ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু আগেই তো বলেছি, প্রত্যেকটা শব্দ কেমন ফাঁকা, আর তার অদ্ভুত এক প্রতিধ্বনিময় রেশ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। একটু পরেই দোকানদার কাউন্টারের কাছে এসে উদয় হলো। তার মুখ আরও বিবর্ণ, আরও ফ্যাকাশে লাগছে। ভাবলে সহীন মুখ দেখে বোঝা যায় কান্না টান্নার শব্দ সে মোটেই শুনতে পাচ্ছে না, অথবা শুনতে পেলেও আমল দিচ্ছে না। লক্ষ্য করলাম তাকে ঘিরে এখনও সেই রহস্যময় কুয়াশা, আর সেই সঙ্গে একটা নতুন জিনিসও চোখে পড়ল। 4-5টা ডুমো ডুমো নীল মাছি তার মাথার কাছে ভন ভন করছে, কখনো মুখে চোখে বসে পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটা মোটেই মাছিগুলোকে তাড়াচ্ছে না। এগুলি মুখের ওপরে বসে আছে তো বসেই আছে। লোকটা এক ডজন পেন্সিল নির্বিকারভাবে এগিয়ে দিল আমার দিকে। আমি টাকা দিতেই ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলো, তারপর এপাশ ওপাশ মাথা নাড়ল, বলল, এ টাকা চলবে না, এমনি নিয়ে যান। না, লোকটার কথা আমি শুনতে পাইনি, তবে ওর ঠোঁট নাড়া দেখেছি, আর তাই থেকেই হয়তো কথাগুলি আন্দাজ করে নিয়েছি। তাই যাই হোক, পেন্সিলগুলি মুঠো করে হাতে নেওয়া মাত্রই আমি একটা ধাক্কা খেলাম। নীল রঙের পেন্সিলগুলির বরফের মতো ঠান্ডা। তাছাড়া কোহিনূর পেন্সিল নীল রঙের হয় বলে কখনো শুনিনি। আমি হঠাৎই ভয় পেয়ে গেলাম। দোকান ছেড়ে রওনা হয়ে গেলাম চটপট। কয়েক সেকেন্ডের মধ্যে শাঁত বাঁধানো চত্বরটা পেরিয়ে একটা পিচের রাস্তায় পা দিতে আমার ঘোর কেটে গেল, আর সঙ্গে সঙ্গে রোজকার চেনা জানা শব্দের ঝড় ঝাঁপিয়ে পড়ল আমার দোকানে। ভালো করে চেয়ে দেখি আমি বহুদিনকার চেনা রাস্তায় দাঁড়িয়ে আছি। কথার মাঝে একটু ফাঁক পেতেই তাতা জিজ্ঞেস করলো, পিছন দিকে তাকিয়ে দোকানটাকে দেখতে পেলে না? রুমকা বিমূঢ়ভাবে মাথা নাড়লেন, তারপর বললেন, হ্যাঁ, দেখতে পেয়েছি। সব কিছু আগের মতোই, কোথাও কোনো শান বাঁধানো চত্বর নেই। পুরনো দোকান, লম্বা সাইনবোর্ড, নকশা কাটা থাম, কিছুই চোখে পড়ল না আমার। যেন গোটা ব্যাপারটাই আমার মনে ভুল। রুমকা শেষ দিকের কথাগুলি বিড়বিড় করে বলছিলেন, কান পেতে বেশ কষ্ট করে শুনতে হচ্ছিল। আমি রুমকার কথায় সাই দিয়ে বলে উঠলাম, ঠিকই ধরেছো তুমি, গোটা ব্যাপারটাই তোমার মনের ভুল। রুমকা মাথা নাড়লেন, বললেন, না রে, মনের ভুল নয়, এর অন্তত দুটো প্রমাণ আমার হাতে রয়েছে। কী প্রমাণ? একরোখা গলায় জিজ্ঞেস করলাম আমি। পেন্সিলগুলি তোরা একবার দেখ, তাহলেই খানিকটা বুঝতে পারবি। এই কথা বলে রুমকা দেয়ালের তাকে রাখা
দু থাক বইয়ের ফাঁক থেকে কয়েকটা নীল রঙের পেন্সিল বের করে আমাদের চোখের সামনে মেলে ধরলেন। পেন্সিলগুলি নতুন, এখনো কাটা হয়নি। রুমকা বললেন, কোম্পানির নামটা পড়ে দেখ। আমি আর তাতা ঝুঁকে পড়ে নামটা পড়লাম, FN গুপ্ত কোম্পানি। এই কোম্পানির পেন্সিলের কথা কখনো আমরা শুনিনি। রুমকা বললেন, ব্রিটিশ আমলে আমাদের ছোটবেলায় এই পেন্সিল চালু ছিল। FN গুপ্তদের কারখানা ছিল নর্থ ক্যালকাটায়। এই পেন্সিল কমপক্ষে 40 বছর হলো বাজার থেকে উঠে গেছে। এখন কোনো দোকানে এই পেন্সিল পাওয়ার কথা নয়। তাছাড়া তাছাড়া কি? রুমকা কোনো উত্তর না দিয়ে কয়েকটা করে পেন্সিল আমার আর তাতার হাতে দিলেন। এগুলি ধরা মাত্রেই আমরা চমকে উঠে একটা ভয়ের শব্দ করে ফেললাম। এগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিলাম বিছানায়। পেন্সিলগুলো যেন বরফ দিয়ে তৈরি। রুমকা বিড়বিড় করে বললেন, এটাই বলতে চাইছিলাম। সেই দিন থেকেই এই পেন্সিলগুলি এরকম কনকনে ঠান্ডা। এটাই একটা প্রমাণ যে ব্যাপারটা আমার মনের ভুল নয়। বুক কাঁপানো শব্দে মেঘ ডেকে উঠল বাইরে। বৃষ্টির শব্দ কয়েক গুণ বেড়ে গেল যেন। রুমকার টেবিল ঘড়িতে রাত প্রায় 11:15। আমরা বাড়ি ফিরবো কী করে কে জানে। মা বাবি নিশ্চয়ই চিন্তা করবেন, কিন্তু রুমকার দিশেহারা মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছিলাম না। তাতা ফস করে জিজ্ঞেস করে বসল, আর একটা প্রমাণ কোনটা? রুমকা নড়ে চড়ে বসলেন, চোখ থেকে চশমাটা খুলে নামিয়ে রাখলেন বিছানায়। আঙুল দিয়ে বেশ কয়েকবার চোখ ঘষলেন, নাকের গোড়াটা ম্যাসেজ করলেন। তারপর শূন্য দৃষ্টিতে ঘরের সিলিংয়ের দিকে এপাশ ওপাশ তাকিয়ে তাতার প্রশ্নের জবাব দিলেন, ওই মাছিগুলি, ওইগুলি দ্বিতীয় প্রমাণ যে সেদিন আমি ভুল দেখিনি। আমি আর থাকতে না পেরে বললাম, রুমকা, তুমি সেদিনের ব্যাপারটা নিয়ে বেশি ভেবেছ। তুমি যদি ভুল না দেখে থাকো তাহলে সেই অদ্ভুত দৃশ্যটার কি মানে হতে পারে? একটা কিছু মানে তো নিশ্চয়ই থাকবে। রুমকা মাথা নাড়লেন একমত হয়ে, চশমাটা চোখে দিয়ে আর মোড় ভেঙে একটু অন্যরকমভাবে বসলেন। তারপর বললেন, সেদিনের ব্যাপারটা নিয়ে আমি বোধহয় কম করেও কয়েক হাজারবার ভেবেছি রে ঝুনঝুনি। তাতে যে মানেটা বারবার বেরিয়ে আসতে চাইছে সেটা খুব ভালো নয়। শুনলে তোদের মন খারাপ হয়ে যাবে। আমি জেদি গলায় বললাম, হোক মন খারাপ, তোমাকে বলতেই হবে। তুমি একা একা এরকম কষ্ট পাচ্ছ, আমার একটুও ভালো লাগছে না। তাহলে শোন, আমার যা মনে হয়েছে বলছি। রুমকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমাদের মহাবিশ্বে যে সময়ের স্রোত, তারই কোথাও একটা গোড়মিল হয়ে গিয়েছিল সেদিনের সেই মেঘলা দুপুরে। এ ধরনের ব্যাপারকে অনেক টাইম স্লিপ বলে। এই টাইম স্লিপের জন্যই হয়তো সেদিন হঠাৎ করে আমি 1906 সালে স্থাপিত হয়েছে এমন একটা দোকান ঘর দেখে ফেলেছিলাম। দোকানটার সব কিছুই অন্তত 50-60 বছরের পুরনো। এমনকি ওই দোকানদার, পেন্সিল, খাঁচা, মাছি সবই পুরনো আমলের। সুতরাং বলতে পারিস কোনো এক ঘটনাচক্রে এখনকার সময়ের সঙ্গে পুরনো সময়ের একটা যোগাযোগ হয়ে গিয়েছিল। তাহলে কি বলতে চাও, 50-60 বছর আগে ওই দোকানটার জায়গায় ওই রকম একটি ভূতুরে দোকান ছিল? আমি প্রথমটায় তাই ভেবেছিলাম। তাই ও পাড়ায় গিয়ে খোঁজ খবর করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। শুধু এটা জেনেছি এখানকার দোকানটা 18 বছরের পুরনো। তার আগে ওখানে একটা চীনে লন্ড্রি ছিল। আচ্ছা রুমকা, মাছিগুলি ওরকমভাবে উড়ছিল কেন? এমনিতে তো মরা মানুষের মুখের ওপর মাছি বসে। রুমকা ধীরে ধীরে মাথা দোলালেন, বললেন,
সেটাই তো ভারী অদ্ভুত। আমার যা মনে হয়েছে সেটা ভালো নয়। তবু তোরা যখন জেরা করছিস তখন বলি, আমার ধারণা ওই দোকানদার ভদ্রলোক ঠিক ইয়ে মানে জীবিত মানুষ ছিলেন না, হয়তো সদ্য মারা গেছে দোকানের ভেতর থেকে, সেই জন্যে হয়তো কান্নাকাটি আর খোল করতালে শব্দ ভেসে আসছিল। সেই সঙ্গে অগরুর গন্ধ, কুয়াশা আর মাছি সব মিলিয়ে আমার মন বলছে লোকটা সাধারণ মানুষ ছিল না, অন্য কিছু ছিল। তার ঠোঁট আর মুখের ভেতরটা টকটকে লাল ছিল কেন আমি বলতে পারবো না। আর কালো কাপড়ে ঢাকা ওই খাঁচায় কী ছিল তাও আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু যতই ব্যাপারটা নিয়ে ভাবি ততই আমার ভয় করতে থাকে। সময়ের বিশাল একটা ফারাক ডিঙিয়ে আমার কিছুক্ষণের জন্য যোগাযোগ হয়েছিল পুরনো সময়ের সঙ্গে। সেখান থেকে কেমন করে জানি না পেন্সিলগুলি আর মাছিগুলি চলে এসেছে আমার কাছে। এই দুটো প্রমাণ সব সময় আমাকে ওই মেঘলা দুপুরটার কথা মনে করিয়ে দেয়। তাছাড়া তোরা তো জানিস কমাস ধরে আমি একটা দোকান খোলার কথা ভাবছি। দোকান খোলার পর আমি থাকবো কাউন্টারের ওপাশে, দোকানের ভেতরে। তখন টাইম স্লিপের দুর্ঘটনায় কোনো আগামী দিনের খদ্দের হয়তো এসে দাঁড়াবে আমার দোকানে, 1 ডজন পেন্সিল চাইবে। তখন হঠাৎই থেমে গিয়ে মাথার চুলের গোছা চেপে ধরলেন রুমকা, অদ্ভুত গলায় বললেন, জানিস, যখন আমি এইসব কথা ভাবি তখন যেন পাগল পাগল লাগে। মনে হয় আমি ঝুঁকে পড়ে রুমকার হাত চেপে ধরলাম। টের পেলাম ওর হাত ঘামছে। আমি বললাম, তুমি এসব আজগুবি চিন্তা ভুলে যাও, তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হবে না। রুমকা অবসন্ন গলায় বললেন, ভুলতে হয়তো পারতাম কিন্তু পারছি না, শুধু ওই মাছিগুলোর জন্যে। ওরা সুযোগ পেলেই আমার কাছে চলে আসে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আবার তাহলে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো সময়। আজকের মতো বিদায়।